এদেরকে যে ব্রুটালি রেপ করা হয়, এই রেপগুলো হয় ব্রুটালি, হয় মেরে ফেলা হয়, অথবা তাকে এমনভাবে ভিক্টিমাইজ করা হয় যেখানে ভিকটিমের উপরে প্রেশারটা বেশি পড়ে। যে একটা পোল দিছিলাম যে রেপিস্টদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ডেথ পেনাল্টি দেওয়া ঠিক হবে কি হবে না। আমাদের সমাজ বা যেই সমাজে এখন আইনের শাসন তৈরি হয় নাই সেখানে ডেথ পেনাল্টি দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত, এই ব্যাপারটা আমার মাথায় ঘুরতেছিল, যেহেতু রেপের মতো একটা জঘন্য অপরাধ খুব বেশি সংঘটিত হচ্ছে। এখন মেইন ব্যাপারগুলো হইলো আমাদের দেশে যে রেপগুলো হয় এবং কি পশ্চিমে বা ওয়েস্টে যে রেপগুলো হয় এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আমাদের দেশে রেপ হয় কারা? হয় শিশুরা, অথবা বলা যায় যে যারা মানে আনপ্রিভিলেজ এরকম পার্সন রেপ হয়। কিন্তু ওয়েস্টে কারা রেপ হয়? ওয়েস্টে যদি ফুটবলারদের কথাই ধরি, তারা রেপ করে দেখা যায় যে একটা মদ পার্টিতে গেছে, সেইখানে গিয়ে তার মনে হয়েছে যে ওকে সে মদ খেয়ে মাতলামি করে রেপ করে ফেলছে। যেটা হয় দানি আলভেজের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে। আর বাংলাদেশের ক্ষেত্রে কি হয়? বাংলাদেশে রেপ হয় শিশুরা, এবং কি এদেরকে শিশু বা বলা যায় যে মধ্যবয়স্ক। তো এদেরকে যে ব্রুটালি রেপ করা হয়, এই রেপগুলো হয় ব্রুটালি, হয় মেরে ফেলা হয়, অথবা তাকে এমনভাবে ভিক্টিমাইজ করা হয় যেখানে ভিকটিমের উপরে প্রেশারটা বেশি পড়ে। যেমন বলা যায় যে কারা রেপ করে বাংলাদেশে? রেপ করে দুই শ্রেণীর মানুষ, হয় খুবই নিম্নবিত্ত, না হয় উচ্চবিত্ত, যাদের প্রভাব আছে, প্রিভিলেজ আছে সমাজে, এরাই রেপ করে বেশি। এখন এই যে রেপ করার ব্যাপারটা বা এই যে ঘটনাগুলো হয়, এই ঘটনাগুলোর কিছু ডেথ পেনাল্টি দিলে কিছু অসুবিধা আছে, যেই অসুবিধাগুলো সবার আগে আমাদের জানা উচিত, বা আমাদের সেই জিনিসগুলো নিয়ে কথা বলার বেশি কথা বলার জায়গাটা আসলে বেশি। আমি আসলে ভাবছিলাম যে এটা নিয়ে একটা স্ক্রিপ্টেড কাজ করব, বাট আমার অত সময় হয়ে ওঠে নাই। তারপরও মনে হচ্ছে যে না, এইখানে এই যে একটা আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে আমার জায়গা থেকে কি, আমার চাওয়াটা কি, আমি কিভাবে সমাজকে দেখি, এই জিনিসটা আসলে অন্যজনের জানা উচিত। এই জন্য দেখা যাচ্ছে যে অনেক কিছু আমি চাইলেও বা আমি যেভাবে চাইছিলাম সেভাবে করা সম্ভব হয়ে ওঠে না, কারণ নিজেরও ব্যস্ততা থাকে, বা আমি অনেক দিন ধরেই ভাবতেছি যে আবার ভিডিওতে ব্যাক করব, সেই সুযোগও হয় না। সো যেই ব্যাপারগুলো আর কি বলতেছিলাম, যে যদি ডেথ পেনাল্টি দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে? আমরা যে ডেথ পেনাল্টি চাচ্ছি বা যে ডেথ পেনাল্টির জন্য আমরা আন্দোলন করতেছি, সেইটা যদি হয় তাহলে কি হবে রেপ কেসের ক্ষেত্রে? ক্যাপিটাল পানিশমেন্ট দিলে মূলত যে ব্যাপারটা হবে, ক্যাপিটাল পানিশমেন্ট দিলে যে সমাজে অপরাধ কমে যাবে এরকম কোনো এভিডেন্স নেই, কোনো রিসার্চ এভিডেন্স নাই যে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে, ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে, এবং কি সেই পেনাল্টি গ্রান্ট হয়েছে, ডেথ তাদেরকে কি ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু সমাজে সেই রেপ মার্ডার কিন্তু কমেনি। এখন যদি এটা ক্রিমিনালের দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি, একজন ক্রিমিনাল দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দুইটা ব্যাপার আমার সামনে আসে। একটা হলো যে ওই ক্রিমিনালের মাইন্ডটাকে যদি আমরা চিন্তা করি, সেখানে দুইটা ফ্যাক্টর আছে। একটা হইলো সে নিজে এটা জানে যে আমার কনসিকুয়েন্স কী হবে, আমি যদি ধরা পড়ি আমার কনসিকুয়েন্স কী হবে, এটা হলো ফার্স্ট। সেকেন্ড হইলো আমার ধরা পড়ার চান্সেস কত, এইটা হলো মেইন প্রশ্ন, যে আমার ধরা পড়ার চান্সেস কত, একজন অপরাধী ধরা পড়ার চান্সেস কত। আমাদের মতো দেশগুলোতে যা হয় সেখানে এই এই ক্রিমিনাল সবসময় জানে যে তার কনসিকুয়েন্সটা কী, কিন্তু সে এটা শিওর যে সে ধরা নাও পড়তে পারে। দেখেন, দুইটা বিষয় এখানে ক্লিয়ার আগে হওয়া উচিত। সেটা হলো যে একটা হলো সে জানে যে তার কনসিকুয়েন্স কী হইতে পারে ধরা পড়লে, এখানে সে প্রিভিলেজ ব্যক্তি হলে কী হইতে পারে, বা আনপ্রিভিলেজ ব্যক্তি হলে কী ধরনের হইতে পারে, এটা সে জানে। আরেকটা হলো সে ধরা পড়বে কি না। সেকেন্ড ব্যাপারটা সবচেয়ে বেশি আমরা ডিনাই করে যাই, সেটা হলো সে ধরা পড়বে কি না। আজকের এই যে রেপের ঘটনাগুলো একটু অবজার্ভ করে দেখেন, প্রত্যেকটা ঘটনার ওই সময়ের মধ্যে সে ধরা পড়ছে কি না। মাগুরার যে একটা ঘটনা ঘটছে সেটাও ধরছে 4 দিন পর। আসিয়ার ব্যাপারটাও তো অনেক সময় পরে এটা নিয়ে কথা হয়েছে।
তার মানে সে জানে যে সে ধরা নাও পড়তে পারে, কেন কি আসিয়ার ব্যাপারে যে তার বোনের কাছ থেকে যে ব্যাপারটা জানা যায় সেটা হলো সে যে তার ওই মানে ওই ক্রিমিনালসগুলো আগেও এই কাজ করছে এবং কি তারা জানে যে তারা ধরা পড়বে না, চান্সেস খুবই কম। তার মানে সবার আগে আমাদের এটা ইনশিওর করা উচিত যে আমাদের এই যারা ভিকটিম হয় বা যারা ক্রিমিনালরা যেন ধরা পড়ে, এটা আমাদের সবচেয়ে বেশি আগে জরুরি। আমাদের দেশেও মানে ক্রিমিনালরা ধরা পড়ে না, এটা হলো চান্সেস সবচেয়ে কম। যে এইটা নিয়ে মূলত আমাদের সবচেয়ে বেশি সচেতন থাকা উচিত, বা এইটা নিয়েই আসলে সরকার, প্রতিষ্ঠান, সিস্টেম সবার এক জায়গায় হওয়া উচিত যে এই ধরা পড়ার চান্সেস কত। বাংলাদেশে মানে ক্রাইম করার পরে কতজন ধরা পড়ে? এই মুহূর্তে ল্যাপটপ নাই সামনে, আমি হয়তো তাহলে ChatGPT আস্ক করে জানতে পারতাম যে কতজন, এটা চান্সেসটা কত। সো এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করি যে আমরা ক্রিমিনাল জানে যে সে ধরা পড়বে না, এটার হার এত বেশি, এই কারণে সে জানে কনসিকুয়েন্স কী হইলেও তার কোনো এইসব ব্যাপারে কোনো টেনশন নেই। এখন এইটার আরও একটা ব্যাপার আছে, এখানে একটা মানে সোশ্যালে সমাজের কিছু প্রেশার আছে। এই সমাজের প্রেশারগুলো আমাদের মূলত মাথায় রাখা উচিত। কী রকম? মানে এটা রিসার্চ এভিডেন্স, রিসার্চটা কোথায় হয়েছে মনে হয় সম্ভবত ইন্ডিয়ায়, কারণ ইন্ডিয়ায় রেপ হয় অনেক। দেখা গেছে 93% রেপ কেসে তার পরিচিত ব্যক্তির দ্বারাই মানে সে রেপ ওই নারী রেপ হয়েছে। এটা একটা মানে আমরা চিন্তা করে দেখি যে এই যে রেপ হয়েছে সে কিন্তু জানে যে তাকে কে রেপ করছে। 93% মানুষ জানে যে ওই ব্যক্তিরা জানে, যে ভিকটিম জানে যে তাকে কে রেপ করছে। এখন এই যে জানার পরে যখনই তার ওই যে ভিকটিম যখন এইটা কেস করে, এই ক্রিমিনালের তো বন্ধু বান্ধব, ভাই বোন, ফ্যামিলি সব কিছুই আছে, তারা কিন্তু ভিকটিমের প্রেশার করে যে তুমি এটা উঠায় নাও, এবং কি ডেথ পেনাল্টি হইলে কিন্তু ভিকটিমকে আবার তাহলে সে যেহেতু ক্রিমিনাল মারা যাবে তাহলে ভিকটিমও মারা যাবে। এরকম একটা আমাদের মাইন্ড চলে, এটা আমাদের হিউম্যান মাইন্ড, এটা চলে, এরকম হয়। আমাদের দেশে ঘটনাগুলো দেখেন যে কী হয়েছে, জমি নেওয়া ঝামেলা, জানে যে এই জমিটা আমার না, কিন্তু কোনো কারণে ক্রিমিনালকে ধরে নিয়ে গেছে। এরপরে কী করছে, ক্রিমিনালের ফ্যামিলি এসে পুরো বাড়ি ভেঙে চলে গেছে, পুরো মার্ডার হয়েছে, এমনকি কোপাকুপ হয়েছে। রিসেন্টলি ঘটনা, আপনি মানে পেপার খুললে বা কোনো কিছু ওই ইউটিউবে ঢুকলে বা ফেসবুকে ঢুকলে এই জিনিসটা অহরহ দেখতে পাবেন। যেমন আমি বলি, শাহবাগের যে এই যে ঘটনাটা হলো, ঢাকা ভার্সিটি কয়েকদিন 2 দিন আগেই তো মনে হয় এই যে শ্লীলতাহানির ঘটনাটা হইল। কি হইল, ক্রিমিনালকে শাহবাগের থানা থেকে মানে মব জাস্টিস করে মবিং করে তুলে নিয়ে আসা হইলো, এবং কি হইল, ভিকটিমকে সরাসরি থ্রেট করা হইলো যে তুমি এটার জন্য তোমাকে মাফ চাইতে হবে, তোমাকে কি জানি বলে তুমি মামলা উইথড্র করে নিবা, এবং কি ঢাকা ভার্সিটিকে এসে আবার এটাও বলা হয়েছে যে আর ওই ক্রিমিনালে যেন চাকরিটা থাকে। ইভেন কি আমাদের দেশের একটা বড় শ্রেণীর মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্টুডেন্টরা পর্যন্ত এইটা মানে বিশ্বাস করে যে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটার জন্য চাকরি যাওয়াটা কোনো ব্যাপার না, এটার জন্য চাকরি যাবে এটা হইতে পারে না। ইভেন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদে এই কথাটা আসছে যে এই কথার জন্য, এরকম একটা হ্যারাসমেন্টের জন্য কি কারো চাকরি চলে যেতে পারে? এরপরে আমাকে বলেন যে এরকম একটা ঘটনা, সেখানে রেপের মতো ঘটনায় আরও কত বড় জটিল আকার ধারণ করতে পারে, আপনি অস্বীকার করতে পারবেন না। আমাদের সমাজে আমরা অস্বীকার করার একটা সংস্কৃতি আছে, কিন্তু আপনি অস্বীকার করার জায়গা নাই যে এই ঘটনাটা ঘটবে না। এইটা একটা গেল। এরপরে কি হইতে পারে, যে জীবনের হুমকি থাকতে পারে, ভিকটিমের জীবনের হুমকিটা সবচেয়ে বেশি। ধরেন একজন রেপ হয়েছে, রেপিস্টের কাছে 2টা মাইন্ডসেট আছে, হয় তাকে মেরে ফেলতে হবে অথবা তাকে বাঁচায় রাখবে। এখন যেই রেপিস্ট জানে যে সে মারা যাবে, সে ফার্স্টটাই করবে, রেপিস্ট কি করবে, ভিকটিমকে যাকে রেপ করছে তাকে মেরে ফেলবে এবং ব্রুটালি মারবে।
আমি এগুলো বলতেছি যে এগুলো আমার মন গড়া কথা বলতেছি না, এগুলো রিসার্চের কথা, এগুলো মানে যেগুলো ঘটে আপনি অস্বীকার করতে পারবেন না। একজন যে জানে যে সে মারা যাবে রেপ করার পরে, সে কিন্তু অবশ্যই তাকে মেরে ফেলবে, এবং কি তাই হয়। এই যে পঞ্চগড়ের রেল লাইনে মনে হয় একটা লাশ পাওয়া গেছিলো, সেটাও কিন্তু একই ঘটনা। সে জানে যে সে তাকে পরে ভবিষ্যতে একটা সমস্যা হইতে পারে, তাকে মেরে ফেলছে। তাহলে সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন থাকে তাকে বাঁচায় রাখা। কাদেরকে বাঁচায় রাখা হয়? সম্ভবত বাঁচায় রাখা হয় বাচ্চাদেরকে, কারণ বাচ্চারা ভিক্টিমাইজ হইলে সহজে স্বীকার করতে চায় না, কারণ তারা ভয় পায়। এই যে ভয় পায় বা বাচ্চাদেরকে ভয় দেখানোর পরে তারা যে বলে না, এটার জন্য কিন্তু রেপিস্টরা সুযোগ পায়। আপনি ডেথ পেনাল্টি দেওয়ার যে সুযোগ, মানে সেই সুযোগগুলো মানে প্রত্যেকটা জায়গায় একটা পয়েন্টে পয়েন্টে একটা ঝামেলা আছে, যে এইখানে প্রত্যেকবারে ভিকটিম যে ভিকটিম সে সব সময় প্রেশারে থাকে, সব সময় সোসাইটি তাকে এমনভাবে প্রেশারে ফেলে যে এখান থেকে মানে বাঁচার উপায় নাই। তাই বাধ্য হয়ে অনেকেই বা বেশিরভাগ বলতে গেলে 80% কেস আসেই না। ইভেন কি কেস যে মানে পুলিশের কাছে যায় না, এরপরে সালিশের সমাধান হয়, ইটিসি মানে যেগুলো হয় আর কি, যেগুলো সমাজে হয়। এরপরে আসি মবের ব্যাপারটা। এখন আমরা আন্দোলন করতেছি, সবই করতেছি, দ্যাটস ওকে। মবের হাতে যদি আমরা ছেড়ে দেই ক্রিমিনালকে, তাহলে কি হইতে পারে? এই যে বললাম শাহবাগের ঘটনাটা, শাহবাগে যেটা হয়েছে যে ক্রিমিনালকে ছাড়াই নিয়ে আসছে, পাগড়ি পরাইছে, কোরআন শরীফ দিছে, এই সব কিছু ঘটনার পরে আপনি চিন্তা করেন যে কি হইতে পারে। আরেকটা উদাহরণ আমার কাছে মনে আছে, সেটা হইল বাংলাদেশে একবার গুজব উঠছিল ছেলে ধরার। এই মবেরাই এক মহিলাকে পিটায় মেরে ফেলছিল শুধু ছেলে ধরা গুজবে। আপনি বলেন সমাজের কোথায় কোথায় সমস্যা নাই? এই যে ডেথ পেনাল্টি দিবেন, কোথায় দিবেন, কিভাবে দিবেন, এই ব্যাপারটা স্ট্রংলি হ্যান্ডেল করার পিছনে মানে কতগুলা ব্যাপার জড়িত। ইভেন প্রথমে রেপ হয় কারা, মানে রেপের কালচারটা আমেরিকায় কীরকম, ইউরোপে কীরকম, বাংলাদেশে ভারতে কীরকম, মানে আমাদের দেশগুলোতে পুরো টোটালি ব্রুটাল, মানে ব্রুটাল রেপ। মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বুচেন ওয়ার্ল্ডের কাহিনী পড়ছিলাম, ওরা যেমন মানে ব্রুটাল ছিল, এরকম বাংলাদেশে বা ভারতে বা পাকিস্তানের যে রেপগুলো এরকম ব্রুটাল, এবং কি মেরেও ফেলে ব্রুটালি। নির্ভয়া কাণ্ড, রিসেন্টলি কলকাতার ওই যে ডাক্তারের ঘটনা, তার অনেক আগে পড়ছিলাম একবার যে জঙ্গলে রেপ করার পর ফেলে এসে আরও এরপরে 5-7 জন আবার মারা যাওয়ার পরে আরও 5-7 জন রেপ করছে, শিয়াল তাকে অর্ধেক খেয়ে ফেলছে, এরকম ঘটনা। তো ডেথ পেনাল্টি দিলে কি হয়, ডেথ পেনাল্টি কনসিকোয়েন্সগুলো কী, এই হলো মেইন। এখন সলভ কী আসলে? এইখানে অনেকগুলো ব্যাপার জড়িত। এক হলো এডুকেশন, আমাদের এডুকেশন সেক্টরকে আরও ভালো করতে হবে। এরপরে কি, আমাদের ইনফ্লুয়েন্সার এরা সবচেয়ে বেশি জড়িত। আমাদের ইনফ্লুয়েন্সার থেকে চিন্তা করেন, এরা ড্রেস সেন্স থেকে শুরু করে এমন অ্যাডাল্ট কমেডি করে, যে কমেডিগুলো বাংলাদেশে এই যে কয়েকদিন আগে কি জানি কয় রণবীর আলহাবাদিয়া মনে হয় নামটা, ওর পডকাস্টে ও যে কাজ করছে, আপনি চিন্তা করেন বাংলাদেশে এই ধরনের লেম ব্যাপার হয়। হ্যাঁ, আমেরিকার সোসাইটিতে এগুলো চলে, কারণ কি ওরা ওইভাবে অভ্যস্ত, ওরা সিস্টেমে, ওদের সিস্টেম অনেকে। অ্যাম্বার হার্ডের ঘটনাই ধরেন, জনি ডেপ অ্যাম্বার হার্ডের ঘটনাই, যেখানে আমরা জানি যে জনি ডেপ পুরোটাই ধরা খেয়ে যাচ্ছে, পরে দেখা গেল জুরি বোর্ড শেষে আসলো কি অ্যাম্বার হার্ডে এটার জন্য দায়ী। আপনি বাংলাদেশে এরকম একটা দেখান না। তার মানে এডুকেশন একটা দায়ী, আমাদের মিডিয়া একটা দায়ী, মিডিয়ার সবচেয়ে বেশি দায়ী ইনফ্লুয়েন্সাররা দায়ী, এবং টিকটক দায়ী। টিকটকের যে কমেন্টস বা টিকটকে যা হয়, টিকটক একটা বিশ্রী হয়, মানে বাংলাদেশের টিকটকটা টিকটক, মানে প্রস্টিটিউটরা টিকটক চালায়। এটা হ্যাঁ অনেকের কাছে খারাপ লাগতে পারে, বা মেজরিটির কথা বলতেছি। প্রতি বছর তো 10 লাখের প্রতি 3 মাস না 2 মাস পর পর তো 10 লাখ 5 লাখ তার বেশি ভিডিও নামায় ফেলতে হয় টিকটকের। এই সব মানে উপমহাদেশের অঞ্চল থেকে, বাংলাদেশ থেকেও তো মনে হয় 15-20 লাখ নামায় ফেলছে, আমার কাছে এখন এই মুহূর্তে দেখার সুযোগ নাই। তো এই যে মানে টিকটকে, এবং কি টিকটকের যে আপনি ইয়াগুলো দেখবেন, কি জানি বলে কমেন্ট সেকশন দেখবেন, আপনার এত বাজে লাগবে, মানে এগুলো নেওয়ার মতো না, আসলে এগুলো আসলে নেওয়ার মতো না। পুলিশ ফোর্স বাড়াইতে হবে,
পুলিশ ফোর্সকে বাড়াইতে হবে, পুলিশ ফোর্সকে দক্ষ করতে হবে, পুলিশ ফোর্সকে যেন তারা দ্রুত মামলাটা নেয়, তারা মানে ভিকটিমকে ধরার চান্সেসটা যে মানে সরি ভিকটিম বারবার ভিকটিম চলে আসতেছে, ক্রিমিনালকে ধরার চান্সেসটা যেন বাড়ে, ক্রিমিনালকে বারবার ক্রিমিনালকে আমাদের সেই ক্রিমিনালকে ধরাই হয় না, এবং ক্রিমিনালও খুশি মনে থাকে যে আমাকে ধরার চান্সেস নাই। নারীদের এমপ্লয়মেন্ট এই জন্য বেশি দরকার। আমাদের সোসাইটিতে আরও কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো কথা বলার জায়গা অনেক কিছু, যেমন এই যে বাংলাদেশে যে নিম্ন শ্রেণীর মানুষদের এতে হেলদি সেক্স লাইফ আছে, মানে একটা প্রত্যেকটা সমাজে একটা হেলদি সেক্স লাইফ আছে, আমাদের সমাজে হেলদি সেক্স লাইফটা কই? আমরা কি করি না, আমরা কিভাবে সমাজকে মানে দেখি সমাজের যে সেক্স লাইফ নাই, সেক্স এডুকেশন নাই, এটা কই যাবে? মানে সেক্সের ব্যাপারটা যে খুব কম বয়স থেকে 15, 16, 17 বছর বয়স থেকে সেক্সের যে একটা মানে আমাদের যে লিবিডো বা আর্জ হয়, এটা সুস্থতা কোথায়? মানে হেলদি একটা সেক্স লাইফ কোথায়? আমরা যে সব সময় একটা চাপাই দিই, বিয়ে করলে ঠিক হবে, এটা করলে ঠিক হবে, রিলিজন এটা বলছে এটা ঠিক হবে, এটা করবে, এটা আসলে হয় না। এই সমাজ ব্যবস্থা এটা হয় না, এটা হয় না। মানে জোর করে চাপাই দেওয়া বলা যায়, কিন্তু মেইন জায়গাগুলোতে আসার পরে সেই কথাগুলোকে বলার জন্য ওই লোকটা নাই, ওই লোকটা মানে ওই ধরনের কথাই আসে না। এই সমস্যা সমাধান করতে গেলে, ডেথ পেনাল্টি দিতে গেলে আগে আমাদেরকে ক্রিমিনালকে ধরার চান্সেস বাড়াইতে হবে, এবং কি টাইম যেন বেশি না যায়, যত দ্রুত ধরা যায়, এবং কি এগুলো নিষ্পত্তি যেন হয়। আমরা এই যে কয়েকদিন আগে রিপোর্টে ছিল যে ডিএনএ টেস্টের রিপোর্ট পাইতে কতদিন সময় লাগে, অথচ এটা তো তাড়াতাড়ি পাওয়ার কথা, সেখানে নাকি জনবল নাই, এই নাই সেই নাই, এই জন্য এভিডেন্সও থাকে না। এভিডেন্স থাকে না বলে আসামি মানে ক্রিমিনাল কোনো পায় না, মানে ক্রিমিনালের কোনো শাস্তি হয় না, এবং কি যাদের হয় তাদের তো মানে তারা সিস্টেমের ডিলের কারণে এক সময় যাবজ্জীবন পেয়ে যায়, এবং যাবজ্জীবন পাওয়া মানে একটা সেফ এক্সিট পাওয়া, কারণ তাকে মরতে হচ্ছে না। এই সবগুলা ভিকটিমের উপরে প্রেশার পড়ে। সো ডেথ পেনাল্টি আমরা চাই, কিন্তু সমাজ ব্যবস্থার সবচেয়ে উন্নয়ন জায়গা, এবং কি বলা যায় যে সমাজে সুশাসনের প্রতিষ্ঠা হয়ে এটা চাই। প্রফেসর ইউনূসের কাছে এটাই আমি আসলে আমার জায়গা থেকে বলার।